আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা ডেল্টা ক্লাসরুমের পক্ষ থেকে এসএসসি 2026 ব্যাচের ক্র্যাশ কোর্স এর কেমিস্ট্রির একটি অধ্যায় শুরু করব। ঠিক আছে? কেমিস্ট্রির একটি অধ্যায় শুরু করব, যে অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। ওকে, এই অধ্যায় থেকে তোমাদের 7 থেকে 8 মার্ক কমন থাকবে। কত মার্ক? 7 থেকে 8 মার্ক। ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। এবার দেখো, এই ক্লাসটা কাদের জন্য? এসএসসি 2026, 2027, 2028। ঠিক আছে, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচের জন্য। তো চলো, আমাকে যারা চিনো, আমার ফিজিক্সের গতি অধ্যায়ের ক্লাস যারা করেছো তারা সকলে আমাকে চিনো। আমি মোহাম্মদ সোলাইমান হোসেন সিজান, প্রতিষ্ঠাতা ও পরিচালক সিজানস টিউটোরিয়ালস, এবং বাকি ডিটেলস আমার দেওয়া আছে। কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস তোমরা প্রথমে ক্লাস করবা, তারপরে ক্লাসের নোট করবা। আজকে আমরা 6টা প্রশ্ন, কয়টা? 6টা 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের মাধ্যমে আজকের ক্লাসটার পোস্টমর্টম করে দিব। ওকে, তাহলে চলো আমরা পোস্টমর্টম শুরু করি। দেখো, আমি তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে আসছি, এই প্রশ্ন থেকে আমরা শুরু করব। ওকে, দেখো, খুবই চমৎকার ভাবে তোমরা আজকে শিখবা। ওকে, তাহলে দেখো, আমরা এখানে একটা আয়ন নিয়ে আসছি। এটা কি বলতো? আয়ন। এই আয়ন বুঝতে গেলে তোমাদের ডিটেলস এর সম্পর্কে ধারণা থাকা লাগবে। ঠিক আছে, যে আমি তোমাদের একটু বলে রাখি যে এখানে পরমাণু, অণু, এগুলা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। যেটা পরমাণু সেটা জাস্ট একটা থাকে, আর কয়েকটা পরমাণু মিলে অণু গঠন হয়। এগুলা কি আমি তোমাদের এখন শিখাতে বসবো? না, এখন জাস্ট আমরা সলভ করব। ওকে, তোমাদের কণিকা পড়তে হবে। ঠিক আছে, কণিকা কি পড়তে হবে? কণিকা। এই কণিকার মধ্যে আছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী, অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী, তারপরে হচ্ছে কম্পোজিট, কম্পোজিট, তাই না? এগুলা কণিকা। এখন এই স্থায়ী মূল কণিকার মধ্যে 3টা জিনিস আছে। কি কি বলতো? ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তাই না? এগুলা সম্পর্কে তোমাদের জানতে হবে। এখন কিছু জিনিস না জানলেই নয়, ঠিক আছে, কিছু জিনিস তোমাকে জানতেই হবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, আর কি আছে? প্রোটন, আর কি আছে? নিউট্রন। ঠিক আছে, এগুলা তোমাকে জানতেই হবে। ইলেকট্রন কি কি পড়বা বলতো? ভর পড়বা আর হচ্ছে চার্জ পড়বা। ঠিক আছে, ভর আর চার্জ পড়লেই হবে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31। ঠিক আছে, 31 কি বলতো? কেজি না গ্রাম? কেজি। ঠিক আছে, গ্রামে যদি প্রকাশ করো তাহলে হচ্ছে তোমার কেজি থেকে গ্রাম করলে কি 1000 গুণ করে দিবা। আমি কেজিতে লিখছি। প্রোটনের 1.673 ইন্টু 10⁻⁻ কত? -24। আর নিউটনের হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻ কত? 24। ঠিক আছে, এটা 3 আর এটা 5। মনে রাখার উপায় কি? পিএন, পিএন স্কুল কে কে চিনো? পিএন স্কুল অনেকেই চিনো। এখানে জাস্ট একটা হচ্ছে তোমার পি আর একটা কি? এন। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে প্রোটন, পরেরটা কি? নিউট্রন। এই জন্য প্রথমের সংখ্যাটা ছোট, পরের সংখ্যাটা বড়। এভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, ফাইন। এবার ইলেকট্রনের চার্জ পড়তে হবে তোমাকে। ইলেকট্রনের চার্জ মাইনাস, অবশ্যই ইলেকট্রন কি ঋণাত্মক, 1.6 ইন্টু 10⁻⁻ কত? 19, এত কুলাম। আর এই প্রোটনটা হচ্ছে পজিটিভ, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। জাস্ট প্রোটন পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে 0। এইটুকু জানলেই হবে। তাহলে চলো আমরা একটু সলভ করি। এখন দেখো, এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাকে। লক্ষ্য করলে তুমি দেখতে পাবা যে এই যে প্রথমে মাথার উপরে আমরা এটা একটু বড় করে লিখি, Ca2+, আর এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 20। ওকে, এই যে মাথার উপরে যেটা আছে এটা হচ্ছে ভর সংখ্যা। এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা। এটাকে আরেকটা নামে ডাকা হয়, নাম কি? পারমাণবিক ভর। ঠিক আছে, এবার দেখো এই যে পায়ের কাছে আছে, পায়ের কাছে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, নাম কি? প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা। আচ্ছা, এই যে মাথার উপরে এটা হচ্ছে তোমার আয়ন, তাই না? আয়ন অর্থাৎ কতটা, কতটা ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করেছে। ঠিক আছে, যদি প্লাস থাকে, যদি প্লাস থাকে তাহলে সে ত্যাগ করেছে, ত্যাগ করেছে। আর যদি মাইনাস থাকে তাহলে সে কি করেছে? গ্রহণ করেছে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে বলো তো, এই ক্যালসিয়ামটা ত্যাগ করেছে না গ্রহণ করেছে? এই দেখো 2+, তার মানে সে কি করেছে? ত্যাগ করেছে। সে কি করেছে?
ত্যাগ করেছে। এবার এখানে দেখো ভর সংখ্যা কত, তাহলে এর পারমাণবিক ভর কত 40, এর পারমাণবিক সংখ্যা কত তোমার হচ্ছে 20। আচ্ছা এবার আমরা এগুলা লিখবো, তাহলে এর পারমাণবিক সংখ্যা 20, তুমি এগুলো লিখবা, সিরিয়ালি লিখবা। ওকে, এবার যদি বলে এর ইলেকট্রন সংখ্যা কত, এর ইলেকট্রন সংখ্যা কত, প্রশ্ন আসছে এরকম ধরো যে ইলেকট্রন সংখ্যা করো, তখন তুমি কি করবা, জাস্ট তুমি এটার অ্যান্সার দিবা। কিভাবে অ্যান্সার দিবা দেখো, ইলেকট্রন সংখ্যা বের করার হচ্ছে উপায় জেড মাইনাস প্লাস মাইনাস এন, এটা দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই যে জেড, এই জেড এর পরিচয় কি, এই জেড এর পরিচয় হচ্ছে এই যে পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, আর ভর সংখ্যাকে এটাকে এ দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে জেড কত 20 প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস আছে না, এ দেখো এখানে মাইনাস, এবার বলো এই জায়গায় এটা প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস, তাহলে কত 2, ঠিক আছে, যা আছে তাই দাও। তাহলে 20 মাইনাস 2 সমান সমান 18, তাহলে এর ইলেকট্রন কয়টা আছে, 18টা আছে। বুঝতে পারছো এর ইলেকট্রন কয়টা আছে, 18টা আছে। আশা করছি বুঝতে পারছো ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ আমি আবারও বলি, ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের উপায়, প্রোটন সংখ্যা যেটা আছে ওটা তুমি এখানে লিখবা, সূত্র কি জেড মাইনাস প্লাস মাইনাস এন, যদি এখানে প্লাস 2 থাকে তাহলে এখানে প্লাস 2ই দিবা, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিবা, অর্থাৎ এখানে এন সংখ্যক যা ইচ্ছা তা থাকতে পারে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ক্ষেত্রে এটা বোঝা যায়। তাহলে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবা এটা তোমরা পাবা, একটা এমসিকিউ এখান থেকে আসবেই, আসবেই 100%, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখান থেকে 100% একটা এমসিকিউ আসবে, আল্লাহ সহায় থাকলে এই ইলেকট্রন সংখ্যা নির্ণয় থেকে একটা প্রশ্ন আসবেই। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের এটা নিয়ে আর মাথা ব্যথা নাই, চলো আমরা সামনে আগাই। দেখো আমরা এখন পড়বো হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে, কি পড়বো, কৌণিক ভরবেগ। আমরা ডিরেক্ট সূত্র জানবো কারণ আমরা জানি এগুলা, জাস্ট mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, ডিরেক্ট সূত্র জানবো এটা, ঠিক আছে। তাহলে এম এর পরিচয় কি বলতো, ভর সংখ্যা, কার ভর সংখ্যা, ইলেকট্রনের ভর সংখ্যা, ভি মানে হচ্ছে গতিবেগ, কার গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, এন মানে হচ্ছে ওই যে সর্বশেষ শক্তি স্তরে এন এর মান প্রধান শক্তি স্তর, এটা তোমরা জানো, এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক কত 6.67 ইন্টু 10⁻⁻⁻ কত তোমার 34 এত, তাই না, আর এই 2 পাই এর ভ্যালু তো এটা তো কনস্ট্যান্ট, এটা তোমরা মান বসায় ক্যালকুলেশন করে ফেলবা। ওকে, তাহলে আমরা ডিরেক্ট ম্যাথ করব, চলো ডিরেক্ট ম্যাথ করব, ডিরেক্ট। ওকে, তাহলে দেখো একটা প্রশ্ন, আমি এখানে কয়টা প্রশ্ন, একটা দুইটা তিনটা, কৌণিক ভর থেকে, কৌণিক ভরবেগ থেকে এই তিনটা প্রশ্ন তুমি যদি সলভ করে যাইতে পারো, তোমার কৌণিক ভরবেগ থেকে আর কোনো প্রশ্নই তোমার আটকাবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডিরেক্ট এখানে অ্যান্সার করি, চলো। বলছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে কি করবা, এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, ডিরেক্ট সূত্র লেখো এন। এবার এন এর ভ্যালু কত লিখবা, দেখো সর্বশেষ শক্তি স্তর নিতে হয় যোজ্যতা স্তর, অর্থাৎ এই শক্তি স্তর নিবা, সর্বশেষ শক্তি স্তর, এন এর ভ্যালু কত 2, তাহলে 2 ইনটু এইচ এর ভ্যালু 6.67 দিবা নাকি 6 টু 6, আচ্ছা 6 টু 6 ইনটু 10⁻⁻ কত 34 ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416, এবার ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করো, তাহলে 2 টু কাটা, এই 2 কাটা, তাহলে উপরে জাস্ট 6.626 ইনটু 10⁻⁻ কত -34, ঠিক আছে। এটাকে কত দ্বারা ভাগ করবা, ভাগ কত তোমার 3.1416, ঠিক আছে। তাহলে কত আসে বলো, 2.10 ইন্টু 10⁻⁻34, তাহলে 2.10 ইন্টু 10⁻⁻ কত 34, এটাই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। বুঝতে পারছো এটাই কি, এটাই হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে এটার একক লিখো মিটার স্কয়ার কেজি পার কি বলো সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। এখান থেকে এক সেট প্রশ্ন এমসিকিউ অথবা এসকিউ এ আসতে পারে, ঠিক আছে, এসকিউ এ আসতে পারে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পারছো, জাস্ট ডিরেক্ট সূত্র বসাবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। এবার আসো, বলছে এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ এই যে এ, এই ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, এর হচ্ছে গতিবেগ নির্ণয় করতে হবে, ডিরেক্ট গতিবেগ নির্ণয় করবা তোমরা, ঠিক আছে। তাহলে চলো আমরা এটাও করে ফেলি, আমাদের এখানে জায়গা কম, যার কারণে আমরা একটু সেগমেন্টে ভাগ করে নিই। ওকে, ডিরেক্ট আমরা এখানে করব, এই ম্যাথটাও আমরা এখানে করব, এইটা হচ্ছে এখানে করব, তাহলে আমরা এইটা আগে এখানে করি, ঠিক আছে। তাহলে বলো এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই কি লেখা যায় 2 পাই লেখা যায়, তাহলে আমাদের গতিবেগ চাইছে না, অর্থাৎ ভি রেখে বাকিগুলা সব ওই পারে পার করে দেব, তাহলে কি লেখা যায় বলো তো,
ভি সমান সমান এনএইচ বাই 2 পাই ইন্টু এম আর। দেখো এন এর ভ্যালু কত হবে বলো তো, 4 না? এন এর ভ্যালু কত হবে, 4। তাহলে 4 ইন্টু তোমার এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো, 34, তাই না? 10 টু দি পাওয়ার কত, 34, 10 টু দি পাওয়ার মাইনাস 34। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার 2 ইন্টু 3.1416 ইন্টু এম এর ভ্যালু কত বলো তো, এম এর ভ্যালু ইলেকট্রনের ভর না, তাহলে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 31। এটা করলেই হয়ে যাবে, তাই না? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আচ্ছা, 31 এটা কিন্তু কেজিতে বের হবে তাহলে, ঠিক আছে? কেজিতে বের হবে। ইন্টু আরো একটা কি আছে, আর আছে না? আর এর ভ্যালু এই দেখো দেওয়া আছে। আর এর ভ্যালু কত দেওয়া আছে বলো, 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ওকে, জাস্ট এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। এটা যদি গ্রামে রাখতে চাও, ইলেকট্রনের ভর, এটা যদি কেজিতে না দিয়ে গ্রামে রাখতে চাও তাও হবে, ঠিক আছে? তাহলে 4 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো, মাইনাস 34, ঠিক আছে? এত ভাগ কত বলো তো, 2 ইন্টু 3.1416 ইন্টু কত বলো তো, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 31, ঠিক আছে? ইন্টু 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10, জাস্ট 10। তাহলে ইকুয়াল দিলে কত আসে, 5.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। এত কি বলতো, মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার বিষয়বস্তু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা খুব চমৎকার ভাবে বুঝতে পারছো। ওকে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। খুবই চমৎকার ভাবে বুঝতে পারছো আশা করছি, ঠিক আছে? একটু আলোটা বাড়াই দিই। হুম, নষ্ট হয়ে গেল মেবি। ওকে, এমন থাকুক, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এবার আমরা এটা সলভ করব। বলছে পটাশিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, কৌণিক ভরবেগই চাইছে না, তাহলে পটাশিয়ামের চাইছে। তাহলে আমরা এটা এখানে সলভ করছি। পটাশিয়ামের কত, 19, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে বলো তো সর্বশেষ যোজ্যতা স্তর কোনটা, এটা না? তাহলে সর্বশেষ শক্তি স্তর নিয়ে কাজ। তাহলে এখানে n এর ভ্যালু কত, 4। ডিরেক্ট কি করবা, mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। তাহলে n এর ভ্যালু 4, h এর ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 34, ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। যেটা আসবে সেটা অ্যান্সার। এটা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে জানাবা যে কত আসছে। ওকে, কমেন্টে অবশ্যই জানাবা কত আসছে, ঠিক আছে? এবার আমরা চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের 2টা প্রশ্ন হয়ে গেল কিন্তু দেখো, প্রশ্ন নাম্বার 2ও শেষ। আমরা আজকে 6টা প্রশ্ন করব, তাহলে আমাদের ক্লাস শেষ। চলো, বলছে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় এত কৌণিক ভরবেগ এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি হলে কি পরিমাণ শক্তি শোষিত হয়েছে, অর্থাৎ ই এর ভ্যালু চাওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি তো সূত্র জানো না, তোমাকে আমি আগে সূত্রটা বলে দিই। সূত্র হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা কিভাবে আসছে ভাইয়া, বুঝাই বলেন, এটা কিভাবে আনলেন আপনি? দেখো, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ লেখা যায়। এই নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক, ঠিক আছে? এই নিউ মানে কি, কম্পাঙ্ক। আবার তোমরা পড়ছো না তরঙ্গ অধ্যায়ে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা পড়ছো না? এইখান থেকে তুমি যদি এফ রাখো, ল্যামডা পার করে দাও, তাহলে ভি বাই ল্যামডা আসে না? এবং এইখানে এই যে ভি, এই ভি আসলে সি দ্বারা কনভার্ট হয়েছে, কারণ ইলেকট্রন ইলেকট্রন অলওয়েজ অলওয়েজ কি, আলোর বেগে যায়। কি বেগে যায়, আলোর বেগে যায়। বুঝতে পারছো? ইলেকট্রন অলওয়েজ কি বেগে যায়, আলোর বেগে যায়। এই জন্য এখানে এই ভিটা সি হিসেবে কনভার্ট হয়েছে। এটার ভ্যালু কত জানো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট সূত্র প্রয়োগ করব, তাহলে হয়ে যাবে। আমাদের কি চাইছে, এনার্জি চাইছে। আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানি, আমরা এইচ এর এই যে প্লাঙ্কের ধ্রুবকের মান জানি, আর এটা এই যে তোমার এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে তুমি লিখো, এখানে ডিরেক্ট তুমি লিখবা, কি লিখবা বলো তো, যে এইচ ইজ ইকুয়াল টু এইচ নিউ, তারপরে লিখবা এইচ সমান সমান তোমার হচ্ছে এইচ, এই যে সরি, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা ডিরেক্ট, ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু বসাবা, এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো, মাইনাস 34, ইন্টু সি এর ভ্যালু কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ডিভাইডেড বাই
জাস্ট ল্যামডার ভ্যালু কত এখানে বলো, এত ন্যানোমিটার। এখন এইটা যে আমরা বসাইছি এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বসাইছি, তাহলে এই ন্যানোমিটারকে মিটারে নিতে হবে, তাহলে 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। তাহলে এটাকে ন্যানোমিটারে প্রকাশ করতে হলে জাস্ট যেটা আছে এটাই লিখবা, তার সাথে 10⁻⁹ গুণ করে দেবা, হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এবার ক্যালকুলেশন করো, তাহলে কত হয়, 6.626 ইন্টু 10⁻, কত, -34। ঠিক আছে, এত ইন্টু কত বলতো, 3 ইন্টু 10⁻, কত, 3 ইন্টু 10⁻8। ঠিক আছে, ভাগ কত, 450 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, ওকে, কত আসে বলতো, 4.41 ইন্টু 10⁻⁻19। এত কি বলতো, এত হচ্ছে তোমার জুল, কারণ এটা এনার্জি মানে আসছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন, শক্তি শোষিত হবে না বিকিরিত হবে। তাহলে এই পরিমাণ শক্তি দেখো পজিটিভ, তাহলে হচ্ছে শোষিত হবে বা বিকিরিত হবে, তাহলে এই পরিমাণ শক্তির শোষণ বা বিকিরিত হবে, তাহলে এতটুকু শক্তি শোষণ ঘটবে। ঠিক আছে, ওকে, আমি তোমাদের একটা কথা বলি, ধরো এটা কক্ষপথ, এটা তার হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, একটা থাকে হচ্ছে নিউট্রন, একটা থাকে কি প্রোটন, এই দুইটা থাকে, তাই না, নিউট্রন এবং প্রোটন থাকে, আর এখানে থাকে ইলেকট্রন, তাই না। তাহলে এখানে কি থাকে, এখানে হচ্ছে ইলেকট্রন থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন তুমি একটু জিনিস চিন্তা করো, এই ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে, ধরো এটা নিম্ন শক্তি স্তর, এখানে যাইতে পারে, যদি উচ্চ শক্তি স্তরে থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে শক্তির কি ঘটে বলতো, শক্তির বিকিরণ ঘটে। আর যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিয়ে যায়, তাহলে শক্তির কি ঘটে, শোষণ ঘটে। তুমি এভাবে মনে রাখবা, তোমার বাসার বাইরে যখন যাও, তখন কি করো, লাইট অফ করে যাও। তার মানে যখন তুমি নিম্ন শক্তি স্তরে থাকবা এবং বাইরের শক্তি স্তরে যাবা, তখন কি হবে, তুমি শক্তি শোষণ করে যাচ্ছ, অর্থাৎ কারেন্টের বিল যেন না ফুরায়, এই জন্য তুমি কি করছো, লাইট অফ করে যাচ্ছ। এবার তুমি যখন বাইরে থেকে ভিতরে আসবা, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবা, অর্থাৎ বাসার বাইরে থেকে ভিতরে ঢুকবা, তখন কি করবা, শক্তির কি করবা, বিকিরণ করবা, অর্থাৎ লাইট দিবা, নাকি অন্ধকারে বসে থাকবা, জানাইও। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নটা একটু সলভ করব, প্রশ্ন নাম্বার 4। দেখো, x4, একটি মৌলের অণুর সংকেত যার একটি অণুর ভর এত দেওয়া আছে, তাহলে একটি অণুর ভর এত দেওয়া আছে, তাহলে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত। ঠিক আছে, তাহলে দেখো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের আগে সূত্রটা জানি। দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, আমি তোমাদের বলি যে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, তুমি এভাবে মনে রাখবা, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে, এই যে মানটা আমি তোমাদের বলি, এই যে মানটা আছে না, এই মানটা কত জানো, এই মানটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻, কত, -24। ঠিক আছে, এইটা তোমাদের মনে রাখতে হবে, এই ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা ম্যাথ করব। ঠিক আছে, তো চলো আমরা ডিরেক্ট এখানে সলভ করি, কিন্তু তার আগে দেখো এখানে 4টা এক্স আছে এবং এটা একটা অণুর সংকেত, আমাদের লাগবে কি, আমাদের পরমাণু লাগবে, কি লাগবে, পরমাণু লাগবে। ঠিক আছে, পরমাণু লাগবে। তাহলে বলো এখানে কয়টা আছে, 4টা আছে, তাহলে 4x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2.06 ইন্টু 10⁻⁻23। তাহলে x সমান সমান 2.06 ইন্টু 10⁻⁻23 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে তো আমি পেয়ে যাবো, তাই না। তাহলে কতকে ভাগ করবা, 2.06 ইন্টু 10⁻⁻, কত, -24। ঠিক আছে, ওকে, এতকে কত দ্বারা ভাগ করবা, 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত থাকে দেখো, 5.15 ইন্টু 10⁻⁻, কত, 25। এটা এটা কার, এটা একটি পরমাণুর ভর, এটা কার, এটা হচ্ছে একটি পরমাণুর ভর, এই একটি পরমাণুর ভর পাইছি। এবার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, শর্টকাট, তোমরা পুরোটা লিখবা। তাহলে বলো একটি পরমাণুর ভর কত পাইছি, এইটা পাইছি না, তাহলে কত, 5.15 ইন্টু 10⁻⁻, কত, 25। ঠিক আছে, এবার এটাকে কত দ্বারা ভাগ করবা, ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, অর্থাৎ এই মানটা দ্বারা ভাগ করবা, 1.66 ইন্টু 10⁻⁻, কত, 24। এবার জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে এটাকে কি দ্বারা ভাগ করবা, 1.66 ইন্টু 10⁻, কত, -24, এটা দ্বারা ভাগ করবা। ঠিক আছে, এটা দ্বারা ভাগ করলে কত হয় দেখো, 0.31, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 0.31, এটা হচ্ছে অ্যান্সার। এখন এখন দেখো এত অংশ তো হইছে, কিন্তু যেটা বাড়াইছে ওইটা কিসে কিসে মানে কোন মানে বাড়াইছে বলো তো,
কোন মানে বাড়াইছে? এটা অবশ্যই গ্রামে, তাই না? আমাদের গ্রাম থেকে যদি আমরা কেজিতে যাইতে চাই, গ্রাম থেকে কেজিতে যাইতে চাই, তাহলে 1000 দ্বারা কত কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? এখন দেখো তোমাদের এখানে মানে মনে হয় কোনো মিসম্যাচ হয়েছে। আমি আরেকটা বার ক্যালকুলেশন করি, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে 23, আমি এখানে 24 বসাইছি, দেখছো? আচ্ছা, মানে এখানে ভুল গেছে, একটু ভুল গেছে, ক্যালকুলেশন ভুল গেছে। 2.06 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23, ঠিক আছে? ভাগ কত? আচ্ছা, 2.06 ইন্টু 10 টু দি পাওয়ার কত? মাইনাস কত? 23, ভাগ কত? ভাগ হচ্ছে তোমার 4, কত আসবে? এত। যেটা আসবে এখানে হচ্ছে 24 হবে, ঠিক আছে? এটা 23 হবে, ঠিক আছে? এত ভাগ কত বলো তো? অ্যান্সারকে আবার ভাগ করো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -24, ঠিক আছে? এটা দ্বারা ভাগ করো, কত আসে? 3.1। আচ্ছা, এখানে আরো একটা কথা ভুল গেছে, তাহলে আচ্ছা 3.1 এটাই আসবে, ধরে নাও 3.1 এটাই অ্যান্সার, ঠিক আছে? কিন্তু তোমার অ্যান্সার আসবে কত? 31 আসবে, ঠিক আছে? 31 আসবে, ওকে? 24 দ্বারা ভাগ করছো, ওকে, ঠিক আছে? 24 দ্বারা ভাগ করছো, কিন্তু এটা হবে 23, ওকে? কারণ এখানে হচ্ছে আমরা হয়তো কোথাও একটা মান মিসম্যাচ হয়েছে, তাহলে এটা ঠিক করবা, ওকে? ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে চলো যাই। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই প্রশ্নটা দেখো, বলছে ডাব্লু মৌলের 3টি আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে এত 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 দেওয়া আছে। ডাব্লু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর তোমাকে নির্ণয় করতে বলেছে, ওকে? তাহলে এটা তোমরা অনেকভাবে করো, যে পি প্লাস কিউ হাবিজাবি, দরকার নাই, তুমি আজকে একটা শর্টকাট শিখে নাও, ঠিক আছে? শর্টকাট তোমরা এটা ডিরেক্ট প্রয়োগ করবা, ঠিক আছে? শর্টকাটের নাম কি বলতো? এসভিসিবি। এসভিসিবি, এসভিসিবি মানে সিজান ভাইয়া সুরিবিদ্যা, সিজান ভাইয়া সুরিবিদ্যা, ওকে? তাহলে দেখো তুমি এভাবে মনে রাখবা যে ভর এন ইন্টু পার্সেন্টেজ এন ডিভাইডেড বাই 100, এটা মনে রাখবা। কি বললাম? ভর এন ইন্টু পার্সেন্টেজ এন ডিভাইডেড বাই 100। এখন যতগুলা ভর থাকবে, ঠিক আছে, তোমার যতগুলা ভর থাকবে তুমি ঠিক ততগুলা ভরে তুমি এখানে লিখবা, ঠিক আছে? তাহলে দেখো আমি এটা সলভ করছি ডিরেক্ট। দেখো এটা কত বলো, এটা কত? 12, ভর কত? 12, আর পার্সেন্টেজ কত? 99, তাহলে 12 ইন্টু 99 প্লাস দাও। তারপরে দেখো 13 ইন্টু 0.75, তাহলে 13 ইন্টু 0.75 প্লাস দাও। এ দেখো 14 ইন্টু 0.25, 14 ইন্টু 0.25, ঠিক আছে? ডিভাইডেড বাই, সব শেষ কিন্তু লেখায়, ইন্টু 100। জাস্ট ক্যালকুলেশন করো, মান বাড়ায় যাবে। 12 ইন্টু কত? 99, ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকেটে নি, 12 ইন্টু 99 প্লাস কত? 13 ইন্টু 0.75, তারপরে হচ্ছে প্লাস 14 ইন্টু কত? 0.25, যেটা আসবে ওইটাকে আবার 100 দ্বারা কি করবা? ভাগ করবা, যা আসবে ওটা অ্যান্সার। তাহলে কত আসছে? 12.01, অর্থাৎ এটা 12। তাহলে বলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা পাইছি 12। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত এখানে? 12, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তোমরা জাস্ট এই শর্টকাট দিয়ে তোমরা এটা করতে পারবা। তাহলে এই শর্টকাটটা তোমরা একটু মনে রাখো, ভর এন ইন্টু পার্সেন্টেজ এন ডিভাইডেড বাই 100, এই শর্টকাট দিয়ে মনে রাখবা, ওকে? আসো এবার এটা করি। এটা এটা হচ্ছে একটু ট্রিকি, একটু তোমাকে মনোযোগ দিতে হবে এখানে, ঠিক আছে? তুমি যদি এখানে একটু মনোযোগ না দাও, তাহলে মনে হবে যে এটা হচ্ছে কঠিনের দিকে যাচ্ছে, বাট এটা কিন্তু কঠিন না, ঠিক আছে? এটা কঠিন না। দেখো একটি মৌলের 2টি আইসোটোপ দেওয়া আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, 2টা আইসোটোপ আছে। এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত? 35.5। এ মৌলের আইসোটোপের 2টি শতকরার প্রাপ্যতার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, শতকরার প্রাপ্যতা আমরা বের করব। এখন দেখো, যদি শতকরা প্রাপ্যতা হিসাব করি, তাহলে প্রতি ক্ষেত্রে হিসাব করতে হবে কত? 100%-এ। তাহলে আমি ধরে নিলাম যে এই যে 35A, এটা ধরো x% আছে। কত পার্সেন্ট আছে? x%। তাইলে বলো তো এই যে 37A, এটা তাইলে কত পার্সেন্ট হবে? 100 মাইনাস x% না? অর্থাৎ এটা যদি x% হয়, তাহলে 100 থেকে যদি x বাদ দিস, যত পাবো সেটাই হচ্ছে এটার পার্সেন্টেজ। তাহলে বলো, এটা জানি এটাও জানি, তাহলে আমি সূত্র বসাইতে পারবো না? বলো সূত্র কি বসাবো? ওই যে ভর n, ভর কোনটা বলো তো? এই যে এটা ভর। তাহলে বলো কত? 35 ইন্টু এক্স প্লাস 37, 37 ইন্টু কত বলো তো? 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত? 100 ইজ ইকুয়াল টু, দেখো তো আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে? 35.5।
35.5। এবার আর তোমাকে ওই আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলেনি সরাসরি। আচ্ছা এগুলা কিন্তু সাইড নোট, ঠিক আছে, এগুলা সাইড নোট। তাহলে বলো, তোমাকে ডিরেক্ট আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলেনি, এবার এক্স এর মান তোমাকে বের করতে বলছে যে দুইটা কতটুকু করে আছে। তাহলে একটা আছে x%, একটা আছে 100 - x%, এটা মনে রাখো। তাহলে ডিরেক্ট ক্যালকুলেশন করো, তাহলে 35x প্লাস কত 3700 মাইনাস কত 37x ডিভাইডেড বাই 100 সমান সমান কত 35.5। আচ্ছা এবার 35 থেকে এখানে কত বিয়োগ হবে, তাহলে 35 থেকে 37, তাহলে কত 3700 মাইনাস কত 2x ইজ ইকুয়াল টু 100 এপারে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 2550 এত আসে। এবার এটা ওই পারে পার করে দাও, তাহলে কত হয় মাইনাস 2x সমান সমান 3550 মাইনাস 3700, ঠিক আছে, জাস্ট বিয়োগ করো, কত থাকে মাইনাস 2x সমান সমান 3550 মাইনাস কত 3700 কত আসে মাইনাস 150 মাইনাস কত 150। অতএব x সমান সমান মাইনাস 150 ডিভাইডেড বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা, এটা দিয়ে এটাকে কাটো, তাহলে এইদিকে 50 ওইদিকে 25 75, তাহলে 75%। বলো এক্স এর ভ্যালু কত পাইছো, অতএব এক্স এর ভ্যালু 75%। তাহলে এক্স যদি 75% হয় তাহলে এটা কার বলো তো, ওই যে 35a, এটা এত পাইছো। এবার তাহলে বলো তো এ 37 কত হবে, এটা কত ছিল 100 মাইনাস এক্স ছিল না, 100 মাইনাস এক্স যদি হয় তাহলে 100 মাইনাস 75%, তাহলে কত হয় বলো তো 25%। তাহলে বলো 25% কার, এই যে 37-এর। আশা করছি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। জাস্ট একটাকে ধরে নিবা এক্স, একটাকে ধরে নিবা টোটালটা থেকে x% বাদ দিয়ে ক্যালকুলেশন করলে মান বের হয়ে যাবে। আপেক্ষিক পারমাণবিক ভর বসাই দিবা, জাস্ট ক্যালকুলেশন। ওকে, আশা করছি এটা বুঝছো। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আমাদের, ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো, খুবই মনোযোগ দিবা এটাতে। আমরা কোন ক্ষেত্রে জানি যে একটা নিউক্লিয়াসের মধ্যে, একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বলতো, প্রোটন থাকে আর কি থাকে, নিউট্রন থাকে, ঠিক আছে, নিউট্রন থাকে। এই দুইটা মিলে কি তৈরি হয় বলতো, এই দুইটা মিলে নিউক্লিয়াস তৈরি হয়, অর্থাৎ এই টোটাল বিষয়বস্তু মিলে কি হয়, একটি একটি পরমাণু গঠন হয়, তাই না। এই পরমাণুর নির্দিষ্ট একটা কি আছে, ভর আছে। তাহলে এই প্রোটনেরও কি আছে, একটা ভর আছে আর একটা কি আছে, সংখ্যা আছে, তাই না। এই নিউট্রনেরও কি আছে, একটা ভর আছে আর একটা কি আছে, সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি না যে প্রোটনের প্রোটনের ভর ইনটু প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্লাস নিউট্রনের নিউট্রনের ভর ইনটু নিউট্রন সংখ্যা লেখা যায় সমান সমান একটি একটি পরমাণুর ভর, এটা লেখা যায় না, অবশ্যই লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো তো প্রোটনের ভর, বুঝছো বিষয়টা, প্রোটনের ভর দেওয়া আছে এখানে, এখানে দেওয়া নাই, তাহলে প্রোটনের ভর তুমি জানো না 1.673 ইন্টু 10⁻⁻⁻ কত 24 ইন্টু প্রোটন সংখ্যা এখানে কয়টা আছে দেখো তো, একটি পরমাণুতে এতটি নিউট্রন আছে, তাহলে আমাদের ওই প্রোটন সংখ্যাটাই বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে x ধরে নাও, ঠিক আছে, প্রোটন সংখ্যা x ধরে নিলাম, কারণ একটা প্রোটন সংখ্যা জানলেই তো আমি জানতে পারবো এটার পারমাণবিক সংখ্যা কত এবং মৌলটা আমাদের বের করতে বলছে, তাহলে x। এবার নিউটনের ভর কত, নিউটনের ভর 0 ইন্টু নিউটনের সংখ্যা কত বলতো, আচ্ছা নিউটনের ভর 0 হবে কেন, নিউটনের ভর 1.675 ইন্টু 10⁻⁻24 ইন্টু নিউটনের সংখ্যা কত দেখো তো, এখানে দেওয়া আছে এই যে 34টি নিউট্রন, তাহলে এখানে 34 ইজ ইকুয়াল টু, দেখো একটি পরমাণুর ভর দেওয়া আছে, এই দেখো একটি পরমাণুর ভর কত 10.54 ইন্টু 10⁻⁻ কত 23, ঠিক আছে 23। ওকে, জাস্ট ক্যালকুলেশন করো 1.673 ইন্টু 10⁻⁻24 এক্স, ঠিক আছে, প্লাস এইটুকু ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো 1.675 ইন্টু 10⁻⁻ কত -24, ঠিক আছে, -24 ইন্টু কত 34, ঠিক আছে, ইন্টু 34 এত, ঠিক আছে, এত যেটা বের হয়েছে এটা ওই পারে পার করে দিবা না, পার করে দিলে কি বিয়োগ হয়ে যায়, আমি সরাসরি পার করে দিলাম, দিয়ে একবারে আমি মানটা বসাইছি, ঠিক আছে, আমি সরাসরি এটা এটা যেটা বের হয়েছে এটা সরাসরি আমি ওই পারে পার করে দিলাম, এটা থেকে বিয়োগ করে দিলাম, আমি এক লাইন চুরি করলাম, ঠিক আছে। তাহলে দেখো 10.54 ইন্টু 10⁻⁻ কত মাইনাস কত 23, ঠিক আছে 23 না 23, হ্যাঁ 23। এবার হচ্ছে মাইনাস অ্যান্সার কত আসে বলো তো, কত আসে 4 পয়েন্ট, এই যে দেখো 4 পয়েন্ট সামথিং আসে, তাহলে এটা আসে হচ্ছে 4.84 ইন্টু 10⁻⁻23। আচ্ছা এবার এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না সহজেই,
এক্স ইজ ইকুয়াল টু 4.84 ইন্টু 10⁻³ কত মাইনাস কত 23 ডিভাইডেড বাই 1.673 ইন্টু 10⁻⁻24। ওকে, জাস্ট ক্যালকুলেশন করো, দেখো যেটা বের হয়েছে ওটাকে কত দ্বারা ভাগ করবা, 1.673 ইন্টু 10⁻কত 10⁻⁻24, ঠিক আছে, 10⁻⁻24। ওকে, যেটা আসে সেটা কত 28.95। তাহলে বলো তো এটা কত আসছে 28.95, তাহলে এটা 29-এর কাছাকাছি। এটা কত, এটা হচ্ছে 29-এর কাছাকাছি। ওকে, এটা হচ্ছে 29-এর কাছাকাছি। তাহলে এই হচ্ছে তোমার মৌলটার প্রোটনের কি বলো প্রোটন সংখ্যা। তাহলে তুমি যদি প্রোটন সংখ্যা বের করতে পারো, তাহলে তুমি এখান থেকে কি সরাসরি ওইটার কোনো কিছুর যদি প্রোটন সংখ্যা বের করা যায়, তাহলে ওইটার কি বলতো ওই মৌলের পরিচিতি পাওয়া যায় না, ওই মৌলটার তুমি কি পাবা পরিচিতি পাবা। তাহলে কার বলতো 29, এই 29 কার প্রোটন সংখ্যা, 29 হচ্ছে তোমার কপারের প্রোটন সংখ্যা। ঠিক আছে, 29 কার কপারের প্রোটন সংখ্যা। কল দিচ্ছে তোমার কারিম ভাইয়া, কল দিচ্ছে। তাহলে এই হচ্ছে কপারের প্রোটন সংখ্যা। বোঝা গেছে? আশা করছি বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তাহলে আজকে এই পর্যন্তই, এই অধ্যায়টা শেষ। গাণিতিক সমস্যার এই অধ্যায় তুমি জাস্ট এই কয়টা ম্যাথ করে গেলে ইনশাআল্লাহ 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 এই কয়টা ম্যাথ করে গেলে আল্লাহ তোমাকে এইখান থেকে কমন দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, আজকে যে ম্যাথগুলা করাইলাম সেম টু সেম সিমিলার এই ম্যাথগুলা তুমি কমন পাবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো এবং সকল ম্যাথগুলা সুন্দর করে নোট করে আমাদের ডেল্টা ক্লাসরুম গ্রুপে আপলোড দিবা। যার নোট সুন্দর হবে নোট বিজয়ী, ঠিক আছে, নোট বিজয়ী, যার নোট সুন্দর হবে তার জন্য গিফট থাকবে। ঠিক আছে, তার জন্য গিফট থাকবে। কি কি গিফট থাকবে বলো তো? সুন্দর সুন্দর গিফট থাকবে। ওকে, গিফট থাকবে। আশা করছি সবাই বুঝছো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।